আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রান্নার রেসিপি আর একটি জরুরি, যেটা হচ্ছে মানে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারি আমরা সেটা। এখন আসলে পেঁয়াজের সিজন, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি কিভাবে আমরা অনেকগুলো পেঁয়াজ রেখে রেখে খেতে পারি আর ভালো থাকবে। তো আমি কিচেনে চলে গিয়েছি, আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। এটা কিন্তু খুবই মজাদার আর টেস্টি, আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো আমি তেলে প্রথমে রসুন দিয়ে দিলাম। যে কোনো শাক রান্না করতে হলে কিন্তু অবশ্যই সে রসুনটা ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজও দিয়ে দিলাম। এটা হচ্ছে শাকের যেহেতু তরকারি হবে, আর পুঁই শাকের তরকারি যেহেতু, এটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন পরিমাণটা একটু, মশলাটা আর কি একটু বেশি দিতে হবে, না দিলে ভালো লাগবে না। তো আমি রসুন পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন নেড়েচেড়ে এটা আমি হালকা একটু ব্রাউন কালার করে নিব। এটা পুঁই শাক তো অনেকভাবেই খাওয়া যায়, কেউ পুঁই শাক ভাজি খায়, কেউ চিংড়ি দিয়ে খায়, কেউ মাংস দিয়ে খায়, সবাই কি দিয়ে খায় জানি না, তবে আমি এভাবে কিন্তু খাই। এখন দিয়ে দিলাম দুটি শুকনা মরিচ। শুকনা মরিচ দিলে কিন্তু এটা একটা অন্যরকম ফ্লেভার আসে, ওই জন্য শুকনা মরিচ দিয়ে দেয়া। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব মশলা দেওয়ার আগে। আর তোমরা তো জানোই কেন আমি আগে পানি দিই, যেন মশলাটা না পড়ে যায়, সেজন্য আমি পানি দিই। আসলে আমি পুঁই শাকটা মানে ভাজি খেতে পারি না। আমি এই শাকটা আমার খুবই পছন্দের, কিন্তু এটা আমি ভাজি আমার কাছে ভালো লাগে না। তাই আমি পুঁই শাক কখনোই ভাজি রান্না করিনি বা খাই না। আমার কাছে এটা তরকারিটাই ভালো লাগে। অনেক কিছু দিয়ে পুঁই শাক রান্না করা যায়, আর সব কিছু দিয়ে কিন্তু খুবই টেস্টি মজাদার লাগে। তো এখানে আমি হাফ চামচ ধনে কি বলে হলুদ গুঁড়া দিয়েছি, 1.25 চামচ মরিচ গুঁড়া দিয়েছি, আর দিব হাফ চামচের মতো ধনে গুঁড়া। তো এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর শাক কিন্তু দেখতে পরিমাণে অনেক লাগলেও এটা কিন্তু পরবর্তীতে অল্প হয়ে যায়, এজন্য শাক রান্না করার ক্ষেত্রে খুব কেয়ারফুলি রান্না করতে হয়, কারণ মশলার পরিমাণটা অনেক সময় বেড়ে যায়। যারা বিশেষ করে নতুন রাঁধুনি, তারা তো ভাববে এতগুলা শাক নিশ্চয়ই মশলাও লাগবে অনেক, কিন্তু অমন কিন্তু না। শাক কিন্তু রান্না করলে একদম অল্প হয়ে যায়। তো শাকের পরিমাণ যদি এই ক্ষেত্রে তোমরা না বুঝো, তাহলে শাকটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিলেও পারো, সেটার কিন্তু একটা আইডিয়া থাকবে, তখন কিন্তু আইডিয়া হয়ে যাবে। শাকটা সিদ্ধ করে নিয়ে এভাবে কষা মশলার মধ্যে ছেড়ে দিলেও হবে। তো আমার মশলাটা দেখো কষে, ওপর দিয়ে তেল চলে এসেছে। তো আমি এখানে 2 রকমের চিংড়ি দিব, একটা হচ্ছে ছোট চিংড়ি আর একটা হচ্ছে বড় চিংড়ি। আমরা পছন্দ করি ছোট চিংড়ি, আর আমার বাচ্চারা পছন্দ করে বড় চিংড়ি, তাই সবার পছন্দ মেনটেন করে আসলে রান্নাটা করা। আর এটা আসলে একটা নর্মাল রান্না, তবু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ কালকে এইটা আসলে অনেকেই খেয়েছে। আমার বাসায় হঠাৎ কালকে মেহমান চলে এসেছিল, তো ওরা অনেকেই ছিল, খেয়েছে, খেয়ে বলল যে অনেকগুলো আইটেমের মধ্যে বলল যে এইটা ভালোই হয়েছে। কারণ এই যে বললাম যে বেশিরভাগ মানুষ আসলে পুঁই শাক বা অন্যান্য শাক সেটা ভাজি করেই খায়, তরকারি খুব কমই খায়, কিন্তু আমি কিন্তু পুঁই শাকটা আমার কাছে তরকারি ভালো লাগে। তো এখানে আমি প্রনটা বেশি ভাজবো না, কারণ প্রন বেশি ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যায়, রবারের মতো হয়ে যায়। তো এটা আমি হালকা মশলার মধ্যে কষিয়ে নিয়ে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি। আর দেখলে তো আমি ডাঁটাটা কত বড় রেখেছি, এটা একটু বড় করেই রাখতে হবে। বেশি ছোট দিলে দেখা যাবে শাকের সাথে ডাঁটাটা মিশে যাবে আর ভালো লাগবে না। আর যদি ডাঁটাটা আমি একটু বড় রাখি, তাহলে আমি একটু তুলেও খেতে পারবো। আর বড় দেওয়ার মেন কারণ হচ্ছে আমার জন্যই, আমার ডাঁটা খুবই ভালো লাগে, আমি যেন ইজিলি ডাঁটাটা খুঁজে পাই আর মজা মজা করে খেতে পারি, এই জন্য আসলে ডাঁটাটা একটু বড় করে দেয়া। তো আমি কিন্তু এটার মধ্যে বিন্দু পরিমাণ পানি ইউজ করিনি। তোমরা দেখো শাকে কিন্তু নর্মালি অনেক পানি থাকে, এটা কিন্তু পুরোটাই শাকের পানি। তো এটা, আর আমি যেহেতু ঢেকে দিয়েছিলাম, এটা তাড়াতাড়ি মজে গিয়েছে আর পানি উঠেছে অনেক।
তো শাক রান্না করার সময় অবশ্যই তোমরা এটা মানে পানি ছাড়া রান্না করারই চেষ্টা করবে, কারণ শাক থেকে প্রচুর পানি ওঠে। শাকের পানিতেই কিন্তু শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। দেখো কত পানি উঠেছে, পুরো শাকটা পানির মধ্যে ডুবে গিয়েছে। আর শাকটা যখন আমি দিয়েছি তখন কিন্তু এটাতে জায়গা হচ্ছিল না এমন একটা ভাব, কিন্তু এটা এখন কমে প্রায় আমার শাকটা হয়ে গিয়েছে। আর আমি এটা ভাজা ভাজা পুরো করে ফেলবো না, একটু ঝোলঝুলিয়ে রাখবো। এভাবে করে তোমরা দেখতে পারো, খুব কিন্তু টেস্টি, আর এটা কিন্তু খুবই ভালো লাগে। আর শাকটা কিন্তু খুবই কচি ভালো ছিল, খুব তাড়াতাড়ি গলে গিয়েছিল। আর ডাঁটাগুলো খুব সুন্দর ছুলে নিয়েছিলাম, এই জন্য ডাঁটাগুলোও গলে গিয়েছে। প্রায় রান্না শেষ। আর একটু এখন ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা না দিলেও চলে, তবে আমি দিই, আমার কাছে ভালো লাগে ধনে পাতাটা। তো আমার রান্না কমপ্লিট। এখন সোজা চলে যাব তোমাদেরকে পেঁয়াজ প্রসেসিং করার ক্ষেত্রে। এই যে দেখো, এখানে প্রায় আমি 3 কেজি পেঁয়াজ আনিয়েছি। এখন 3 কেজি পেঁয়াজ আমি প্রথমে ছুলে নেওয়াচ্ছি। এটা ভালো করে ছিলে নিতে হবে। আসলে পেঁয়াজের সিজনে যদি আমরা এভাবে করে পেঁয়াজ সংরক্ষণ করি তাহলে অনেক দিন আমরা খেতে পারবো, একটু আরামও হবে। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ দেখো পানিটা দেখো কেমন কালো। পেঁয়াজের কিন্তু আলাদা একটা কষ আছে। এই পেঁয়াজটা আমি দুইভাবে সংরক্ষণ করব, একটা হচ্ছে আমি ব্লান্ডার করে, আরেকটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে। তো দেখো আমি পেঁয়াজটা কিন্তু ভালো করে একদম কষলিয়ে তারপর ধুয়ে নিয়েছি, কারণ যদি আমি ভালো করে না ধুয়ে নিই দেখা যাবে এটা কালো কালো হয়ে যাবে, এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য কাটা। আর পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু কাটতে হবে খুব ভালো করে, সবগুলো কিন্তু একরকম সাইজেরই হতে হবে আর চিকন চিকন হতে হবে, তাহলে বেরেস্তাটা সুন্দর হবে। আর যদি এটা চিকন মোটা এমন করে কাটা হয়, বড় ছোট করে কাটা হয়, তাহলে দেখা যাবে কোনোটা একদম হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, আর কোনোটা পুড়ে গিয়েছে, আর দেখা যাবে কোনোটা হয়নি, কাঁচা রয়ে গিয়েছে। আর এইটাতে হচ্ছে আমার ব্লান্ডার করার জন্য, তোমরা চাইলে পাটাতেও বেটে নিতে পারো, কিন্তু আমার যেহেতু ব্লান্ডার আছে তো আমি ব্লান্ডার করে নিব। তো প্রথমে আমি দেখাচ্ছি যে পেঁয়াজটা মানে পেস্ট করে কিভাবে সংরক্ষণ করবে। তো আমি আসলে আমার দুটি ব্লান্ডার, তো আমি আমার যে নর্মাল ব্লান্ডারটা যেটাতে আমি জুস সবসময় করে খাই, ওটার ছোটোটাতে প্রথমে করে নিয়েছিলাম দেখার জন্য হয়, কিন্তু এটাতে কিন্তু আসলে সময় খুব বেশি লাগবে। তো ভাবলাম এটাতে যদি করি দেখা যাবে আমাকে অনেক সময় নিয়ে করতে হবে। তো আমি আমার আরেকটা যেটা আছে সেটাতে পরে করেছি। এটাতে আমি যখন করেছি তখন 1.5 কেজি পেঁয়াজ করতে কিন্তু আমার একদম সময় বেশি লাগেনি। এই যে পেঁয়াজটা দেখো করে ফেলেছি, 2বারে হয়ে গিয়েছে। তো এটাও আমি আদা রসুন পেস্টের মতো তেল, আমি আগে একটু তেল দিয়ে নিয়েছিলাম, আসলে এটা শ্যুট হয়নি। তো আমি এটাতে একটু বেশি করে তেল আর অল্প করে লবণ দিয়ে রেখেছি। আসলে তেল আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে এটার স্মেলটা যেন ঠিক থাকে। তেল আর লবণ যে কোনো জিনিসে দিয়ে রাখলে ওইটার কিন্তু স্মেলটা পারফেক্টলি থাকে। তো এটা আমি ডিপে বক্স করে রাখবো, এই জন্য আমি দিয়ে রাখলাম, কারণ অনেক সময় ফ্রিজ থেকে বের করলে ইউজ করলে দেখা যায় একটা কেমন যেন একটা স্মেল করে, একটা গন্ধ করে, সেটা অনেকে খেতে পারে না, খেতে চায় না। তো এই যে বক্সগুলো দেখো, এগুলো বক্সগুলো কিন্তু আমার ফ্রি বক্স বলতে পারো। আসলে এগুলো এই নুডলসের, আমার বাচ্চারা রেডি নুডলস যে খায় সেগুলো কাপগুলো, ওগুলার মধ্যে আমি রেখেছি যেন বারবার আমাকে বের করার কষ্ট না করতে। আমার দরকার হবে আমি একটা বের করে নেব আর অল্পই হয়ে যাবে। তো এই যে দেখো সবগুলা ভরে এগুলা আমি ডিপে রেখে দিব, আর আমার যখন দরকার হবে আমি তখন করে নিব। কারণ পেস্ট কিন্তু তরকারিতে পেঁয়াজের পেস্টটা দিলে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয় আর ঘন হয় এটা, আর খেতেও খুব ভালো লাগে। আমি আগে পেস্ট ইউজ করতাম না আসলে, আর সিলেটে এসে দেখলাম যে অনেকেই পেঁয়াজের পেস্ট ইউজ করে, আর নিজেও ইউজ করে দেখলাম যে না, আসলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আমার অনেক দিনের আরাম হয়ে গেল, একদিনের কষ্টে আমি অনেক দিনের আরাম পাবো ইনশাল্লাহ। আর পেঁয়াজের দামটাও যেহেতু একটু কম, তো আর নতুন পেঁয়াজ, খুব সুন্দর ফ্রেশ পেঁয়াজ।
তো আমার পেঁয়াজ কমপ্লিট। চলে আসলাম এখন। দেখো এটা হচ্ছে বেরেস্তার। তো এটা যেহেতু ভালো করে ধুয়ে আমি আর পানি শুকানোর সময় পাইনি, তোমরা যদি ধুয়ে আস্তই কিছুক্ষণ শুকিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো। আমার হাতে যেহেতু সময় খুব কম ছিল এজন্য আমি ভালো করে ধুয়েই কাটিয়ে নিয়েছি। তো এটাতে পানি যেহেতু তেলের মধ্যে দিলে তেলটাও ফুটবে আর পানি তেলটা লাগবেও বেশি, এজন্য আমি একটু মানে টিস্যু পেপার দিয়ে একটু পানিগুলো একটু উপর থেকে যেতে করে চাপ দিয়ে দিয়ে উঠিয়ে নিয়েছি। কিছুক্ষণ করেছি, বেশিক্ষণ করিনি। পরে ভাবলাম যে থাক, তেলেই তো ভাজবো, হালকা পানি থাকলে কিছু হবে না। পেঁয়াজ বেরেস্তাটা আমরা যদি মাংস রান্নার মধ্যে ইউজ করি তাহলে কিন্তু ভালো লাগে। অনেক সময় দেখা যায় মাছ ভেজে ওটার উপরও দিয়ে দিল, একটা খুব সুন্দর একটা স্মেল করে, আর এটার স্মেল কিন্তু নষ্ট হয় না। আর পেঁয়াজ বেরেস্তাটা আমরা 2-3 মাস ফ্রিজে রেখে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আরামে খেতে পারবো। এটা ডিপ ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, নর্মাল ফ্রিজে রেখেই খাওয়া যায়। আর পেঁয়াজ বেরেস্তা থাকলে এটা দিয়ে কিন্তু শুকনো মরিচ একটু ভেজে ডলে কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু এটাও এক ধরনের ভর্তার মতো খাওয়া যায়। গরম গরম ভাতের সাথে তোমরা কখনো খেয়ে দেখতে পারো, এটা কিন্তু খুবই টেস্টি হয়। আমার কাছে তো আমি একটু টেস্ট করেছিলাম, যখন করেছিলাম এটার স্মেলটা এত ভালো লেগেছিল, আমি ভাবলাম একটু খেয়ে দেখি। তো অল্প একটু মুখে দিয়ে দেখলাম যে না, আসলে এটা খুবই টেস্টি। আর তবে এটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে বেরেস্তা করার জন্য। এখানে হচ্ছে 1.5 কেজির একটু বেশি পেঁয়াজ, সবগুলোই আমি এখন বেরেস্তা করব। তবে পেঁয়াজটা যখন আমি তেলে ছেড়েছি, তেলটা কিন্তু আমার অনেক গরম করা না, মিডিয়াম গরম করা। আর প্রথম দিকে আমি চুলার হিটটা দিয়েছিলাম হাই হিটেই করেছিলাম। আর প্রথম পর্যায়ে একটু নাড়া কম দিলে চলে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ যদি কন্টিনিউ না নাড়ি তাহলে কিন্তু চারিদিকে থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওতে একটু সময় লাগে। আসলে সব জিনিসই আমি যদি কোনো কিছু করতে যাই তাহলে সেটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। আর এই যে দেখো আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখন পেঁয়াজটা আস্তে আস্তেই বেরেস্তা হবে। এখনও যদি আমি হাই হিট দিয়ে করি তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, অথবা কোথাও কাঁচা থাকবে আর কোথাও পুড়ে যাবে, মানে এমন হয়ে যাবে। পেঁয়াজটা যখন আমি বেরেস্তা করেছি তখন কিন্তু আমি অনবরত নাড়ছিলাম, আর এই জন্য খুবই আসলে সুন্দর হয়েছিল বেরেস্তাটা, খুবই ভালো হয়েছিল। আমি তোমাদের জন্য আসলে আমার ভিডিও করাটা মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্যই। তোমরা অনেকে দেখো, অনেকে ভালো ভালো কমেন্টস করো, আমার কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে কিছু আপুকে রুবি আপু আছে, আমি ওনার কমেন্টসের অপেক্ষা করি। আমার খুবই ভালো লাগে ওনার কমেন্টসগুলো পড়তে আসলে। আর এছাড়া তোমরা অনেক আপুরা খুব ভালো ভালো কমেন্টস করো, এতে কিন্তু আমি খুব উৎসাহিত হই, আমার তো খুবই ভালো লাগে। আসলে ভার্চুয়াল জগতেও কিছু কিছু মানুষ আছে, ওরা কিন্তু খুবই ভালো। আর পৃথিবীতে আসলে ভালো মানুষ এখনও আছে বলেই পৃথিবীটা টিকে রয়েছে। তো এই যে দেখো, এটার কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে বেরেস্তার। আর এই সময় কিন্তু আমি চুলার আঁচটা দিয়েছি, অনেকটাই কমিয়ে দিয়েছি। আর কন্টিনিউ নাড়ছি, কারণ না নাড়লে দেখা যাবে কোনোটা একদম হয়ে গিয়েছে আর কোনোটা একদম হয়নি এমন। তবে বেরেস্তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেঁয়াজটা কাটার সময় খেয়াল রাখতে হবে সবগুলা যেন একরকম সাইজে হয়, ম্যাক্সিমাম একরকম সাইজ যেন হয়। একটু তো বড় ছোট হয়ে যাবেই, কিন্তু ম্যাক্সিমাম যাতে এক সমান হয়। আর একটু পাতলা চিকন হলে এটা বেরেস্তাটা খুব সুন্দর হয়, ভালো হয়। আসলে বেরেস্তাটা খুবই সুন্দর হয়েছে, আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল। এই যে আমার বেরেস্তাটা কিন্তু যখন এই কালার চলে এসেছে তখন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, টোটালি অফ করে দিয়ে কিছুক্ষণ আবার নেড়েছি, কারণ ভিতরে দেখতে পাচ্ছ তো ভিতরে যে একটু সাদা সাদা রয়েছে এটা কিন্তু হালকা ব্রাউন হয়েছে, আর এটা নামিয়ে ফেলার পর টোটালি ব্রাউন হয়ে গিয়েছিল।
তো এভাবেই আসলে আমরা বেরেস্তা করে সংরক্ষণ করতে পারি এয়ারটাইট বক্সে। আমি এটা রেখে টিস্যু ওপরে রেখে রেখে টিস্যু নিচে দিয়ে এটা তারপর কিছুক্ষণ বাইরে রেখে পরে এয়ারটাইট বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপরে এটা নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করেছি। এভাবে তোমরা সংরক্ষণ করতে পারো। এটা কিন্তু খুবই কার্যকরী, কারণ হঠাৎ করে অনেক সময় বাসায় মেহমান চলে আসে, তখন মাংস টাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু এটা ইজিলি ইউজ করে মানে মজাদার মাংস রান্না করা যায়। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এটা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর তোমরা যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।